সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে ঘরে বসেছিলাম, হঠাৎ করে মা ডাকতেছিল সামনের দিকে উঠোনে। তো এসে দেখলাম যে মা আলু খুঁজতেছে। মাটির আলু খুঁজতেছিল। বন্ধুরা, মাটির আলু তোমরা কে কে চেনো? আমাদের এইসব অঞ্চলে এই যে মাটির নিচে বড় বড় আলু হয়, এগুলো রান্না করে খাওয়া হয় মাছ দিয়ে। তো আমি মার কাছে আসলাম, মা বললো যে একটু মাটি তুলে দে, আমি খুঁড়ে দিচ্ছি। তো যাই হোক, কিছুক্ষণ ধরে খোঁড়াখুড়ি করতেছিল মা। তো মাটি কিন্তু খুঁড়লো, খোঁড়ার পরে এই আলুটা কিন্তু খুব একটা বেশি হয়েছিল না, একদম ছোট একটা আলু। তো প্রথমে ভাবছিল যে অনেকটা মনে হয় বড় হয়েছে, গাছটা তো বড়ই ছিল, কিন্তু আসলে আলু ভিতরে হয়নি, কারণ গত বছর আমাদের এখানে জল উঠে পুরো এলাকা ডুবে গিয়েছিল। আলু টালু সব পচে নষ্ট হয়ে যায়। এই দেখো, এই একটুখানি আলু হয়েছে এতক্ষণে, মানে এতগুলো মাটি খোঁড়ার পরে দেখলো। পরবর্তীতে আমি মাকে বললাম যে মা, আর খুঁড়ো না, ওটাকে তুলতে হবে না, ওটা আবার মাটি দিয়ে ভরাট করে দাও। পরে অন্য আর একটা গাছ ছিল, সেই গাছটা খুঁড়তেছিলাম। ওটা আমি খুঁড়তে খুঁড়তে অনেকটা মাটি তুলে ফেললাম। পরে মাকে বললাম তুমি বসো, আমি খুঁড়ে দিচ্ছি। আসলে মাটির আলু খেতে তো দারুণ লাগে, কিন্তু এই মাটির আলু তুলতে বেশ কষ্ট, কারণ মাটির অনেক নিচে গভীরে ঢুকে পড়ে, যে কারণে তুলতে অনেকটা সময় লাগে, অনেক পরিশ্রমের ব্যাপার, আর নিচের মাটি নিচু হয়ে হয়ে উঠাতে হয়। আলুটা অনেকটা মাটি খুঁড়ে ফেললাম আমি একা নিজেই, কিন্তু ভালো করে দেখছিলাম যে নিচে মাটি আছে কিনা। তো মানে আলু আরো বড় হয়েছে কিনা, পরে দেখলাম যে না, আরো নিচে টেবেছে। পরে আমি বসে বসে মাটি খুঁড়তে পারছিলাম না, পরে মা একটা পিঁড়ি এনে দিয়েছে, এবার পিঁড়িতে বসে বসে মাটি খুঁড়ছিলাম। আসলে এই আলু খেতে যতটা ভালো লাগে, কিন্তু এটা তুলতে ততটা বেশি কষ্ট। তো বন্ধুরা, আমি একটু মানে মোবাইল দিয়ে দেখছিলাম কতটা পরিমাণে আমি মাটি খুঁড়েছি, আর নিচে কতটা পরিমাণে খুঁড়তে হবে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁড়ি করলাম, আমার তো বেশ হাঁপানি উঠে গেল, একদম হাঁপসিয়ে গেছিলাম। দেখছো কতগুলো মাটি তুলেছি উপরে, কিন্তু এখনো এর শেষ হয়নি, এর নিচে আরো মাটির খুঁড়তে হবে। শেষ পর্যন্ত খুঁড়তে খুঁড়তে মা আবার চলে আসলো, মিশন শুরু করলো। এবার মায়ের মিশনেও সাকসেস হলো না। আমাদের বাড়িটা কিন্তু একদম গাছগাছালিতে ভরা, চারিদিকে বাগান গাছপালা, মনে হয় যেন একটা জঙ্গলের মধ্যে থাকে, কিন্তু আসলে আমাদের প্রত্যেকটা বাড়ি এরকম, এখানকার পরিবেশগুলো এরকম, চারিদিকে সুপারি বাগান গাছগাছালিতে ভরা, তার মধ্যে বাড়িঘর, আবার তার মধ্যে রাস্তাঘাট, এরকমই পরিবেশ। তো কিছুক্ষণ আলু খোঁড়াখুড়ি করে আমরা দুজনেই বিরক্ত হয়ে গেলাম, আলু তুলতে পারছি না। পরে 2 বালতি জল ঢেলে দিলাম এর মধ্যে, যে মাটিটা নরম হলে দেখি উঠাতে পারি কিনা। তাও পারিনি, পরে ওখান থেকে চলে গেলাম, গিয়ে রান্নাঘরে আসলাম। মার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছিল, মা হাঁটতে পারছিল না, কেন যেন বলতে পারি না। পরে মা বলছিল যে চুলাটা লেপতে হবে। আমি মাকে বললাম তুমি বসো, আমি চুলাটা লেপে দিচ্ছি। পরে আমি চুলাটা লেপে নিচ্ছিলাম। আসলে এই সমস্ত কাজকর্ম এখন আর করা হয় না, আর আমি খুব একটা ভালো পারিও না। তবে যেটা আমি ভালো না পারি, তারপরে আমি চেষ্টা করি একটু ভালো করে করার জন্য, যতক্ষণ না পর্যন্ত ভালো হয় ততক্ষণ সেটা ভালো করার চেষ্টা করি। কারণ কাজটা এমনই, মানুষ চোখের দেখা, এগুলো দেখলে অনেকটাই পারা যায়। তা আমি আগে টুকটাক, যখন বিয়ের আগে অনেক সময় মানে এটা হচ্ছে শখ করে অনেক সময় মাটির কাজ করতে যেতাম মায়ের সঙ্গে, কিন্তু ওরকম খুব একটা পারতাম না। তারপরেও আজকে মায়ের শরীরটা খারাপ দেখে চুলাটা কিন্তু ভালো করে আমি লেপে দিচ্ছিলাম। চুলাটা লেপে কিন্তু রান্না বান্নার কাজে যাব। আর গ্রাম বাংলার প্রত্যেক দিন মহিলারা সকাল সকাল উঠে কিন্তু চুলার পাড় লেপে পুছে একদম পরিষ্কার করে তারপরে রান্না বসায়। আমাদেরও ওরকমই হয়, তবে সব দিন দেখা গেছে সমান যায় না, কোনো কোনো দিন আর শরীরের উপরে জোর দিয়ে পারা যায় না, তাই যেমন থাকে ওভাবেই করে রান্না করা হয়। তারপরে আমার মায়ের অভ্যাস প্রত্যেক দিন চুলার পাড় লেপে পোছে তারপরে রান্না বসানো। ওই একই রকমের প্রত্যেক দিন একঘেয়েমি কাজ করতেই থাকে। তবে আজকে মায়ের কাজটা আমিই করে দিচ্ছি। জানি না বন্ধুরা, আমার কি মায়ের মতো কাজ হচ্ছে কিনা আমি জানি না, তবে আমি অতটা ভালো পারি না, আগেই বলেছি। তারপরেও আমি চেষ্টা করছি আমার যথাসম্ভব ভালো করে লেপার, ভালো করে কাজটা করার। তো আমি চুলাটা পুরোপুরি লেপে নিচ্ছি আগে। ছোটবেলা আগে জমির পাশে মাটি দিয়ে এরকম চুলা, ঘর বাড়ি তৈরি করতাম, বান্ধবীরা মিলে খেলাধুলা করতাম। আমাদের বাড়ির পাশে আমার একটা কাকাতো বোন ছিল, ওর নাম ছিল স্বপ্না, ওর সাথে আমার খুব ভালো ভাব ছিল। বয়সেও আমার থেকে একটু বড় হবে, তবে আমরা একই সাথেই চলাফেরা করতাম।
আর একই সাথে খেলাধুলা করতাম। তো সারাক্ষণ এই মাটি নিয়ে রান্না বান্না, খেলাধুলা এগুলো করতাম। তখন এই মাটির চুলো, হাঁড়ি পাতিল, ঘরবাড়ি এগুলো বানাতাম। বেশ খেলাধুলায় মত্ত থাকতাম, সারাটা দিন এগুলো নিয়েই ব্যস্ত থাকতাম। যখন একটু বড় হই তখন পড়ালেখার চাপ বাড়ে, তখন এগুলো ছেড়ে দেয়। তবে আমি ক্লাস 10 পর্যন্ত পুতুল খেলেছি। আমরা আমি আমরা আমরা আমার বোন, অন্যরা, ওই যে আমার যে কাকাতো বোন স্বপ্না, ওর কথা বললাম, ও এখন মানে সেই সব দিনগুলো খুব মিস করি। মানে মাঝে মাঝে ভাবি শৈশবকালটা যদি আবার ফিরে পেতাম, সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো কতটা ভালো হতো। কিন্তু এখন যাদের সাথে এতটা সময় কাটিয়েছি, সারাদিন হেসে খেলে বেড়েছি, আর এখন মাসে বছরেও একবার তাদের সাথে দেখা হয় না, তাদের সাথে সাক্ষাৎ হয় না। যখন আমি আসি তখন ওরা আসে না, যখন ওরা আসে তখন আমি আসি না। যাই হোক, অনেক বকর বকর করলাম, অনেক কথা বলতে শুরু করলাম। কথা বলতে শুরু করলে তো আর থামি না, বলতেই থাকি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার চুলার পাড়টা প্রায় লেপা হয়ে আসছে। এবারে আমি যে বাকি অংশটুকু আছে সেটুকু তাড়াতাড়ি করে লেপে নিচ্ছিলাম। আমার ছোটো বোন আসছে আজকে আজকে বাড়িতে, তো ওর জন্য রান্নাবান্না এখনও শুরু করতে পারিনি। মা বলছিল বেশি একটা কাদা কাদা করিস না, তাহলে ওখানে বসে কিন্তু রান্না করা যাবে না। আমাদের চুলোটা কিন্তু সিমেন্টের তৈরি, তারপরও আমরা মাটি দিয়ে সুন্দর করে লেপে রাখি, যাতে মনে হয় যে এটা মাটির চুলো, মাটির মতোই দেখতে হয়। মার এরকম একই অভ্যাস, সে পছন্দ করে মাটি দিয়ে লেপা পোছা করতে। কিন্তু এখন আর মাটির কাজকর্ম একেবারেই কমে গেছে, কোনো কিছুই আর মাটির কাজ করতেই হয় না, শুধু রান্নাঘরটাই কাঁচা আছে, তাই এই ঘরটা একটু মাঝে মাঝে লেপা পোছা করতে হয়। যাই হোক, আমি একেবারে শুকনো শুকনো করেই রান্নাঘরের জায়গাটুকু আমি লেপে নিচ্ছিলাম। তারপরও মা বললো যে পুরোটা লিপতে হবে না, অল্প একটু জায়গা লেপে নে, যতটুকু জায়গায় বসে রান্না বান্না করবো ততটুকুই। তো আমি মায়ের কথা মতো এই যে শুকনো শুকনো করে একেবারে লেপে বসে নিচ্ছি। আজকে অনেক দিন, বহু বছর পরে আজকে মাটি দিয়ে হাত দিলাম আর মাটির কাজ করলাম। আসলে আমারও মনে নেই আমি লাস্ট কত বছর আগে এই মাটির কাজ করেছিলাম। তবে ভালো লাগে এসব কাজকর্ম করতে, আর গ্রামের বাড়িতে এরকম লিপে পুছে রাখলেই বেশি ভালো দেখা যায়। লেপা পোছা শেষ, এরপরে হাত পা ধুয়ে এসে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো কেটে রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। তার আগে স্নান করে নিতে হবে, শীতের বেলা একেবারে অল্প সময়ের মধ্যেই সন্ধ্যা হয়ে আসে। এই আলুটা কেটে নিয়েছি, এই আলুটা মামা বাড়ি থেকে মামা দিয়েছিল খেতে, ঢাকা নিয়ে যাব ভাবছিলাম। কিন্তু আলুটা কোথাও কোথাও নষ্ট হয়ে যাচ্ছিল, মানে দায়ের কোপ লাগছিল, সেক্ষেত্রে ওই জায়গাটাকে নষ্ট হয়ে যাচ্ছিল। তো পরে মাকে বললাম যে মা, যতটুকু জায়গা নষ্ট হয়ে যাচ্ছে কেটে রান্না করে খাই সবাই মিলে, যতটুকু থাকবে ততটুকুই নিয়ে যাব, সমস্যা নেই। পরে মা শুনছিলেই না, তারপরে মাকে বুঝিয়ে আলুটা কেটে নিলাম। আজকে ছোটো বোনও আসবে, ও খেতে পারবে, আমরা সবাই মিলে একসাথে খেতে পারবো। তো আলু কেটে নিলাম। এই যে কয়েকটা জায়গায় জায়গায় একেবারে নষ্ট হয়ে যাচ্ছিলো, ডেবে ডেবে যাচ্ছিলো নষ্ট হয়ে, না কাটলে আরও নষ্ট হয়ে যেত। তো এই যে আমি রান্নাবান্নার কাজগুলো করে মানে জোগাড় যন্ত্রী করে নিচ্ছিলাম। আলু কাটা কমপ্লিট, এরপরে আমি স্নান করব, স্নান করে এসে সুন্দর করে রান্নাটা শুরু করব। স্নান টান সেরে এসে এই যে বসে পড়লাম চুলোর পাড়ে। আমাদের এখানে কিন্তু এভাবে উনুন ধরাতে হয়। বাল, মানে এই যে নারকেলের বাল, তারপরে হচ্ছে এগুলো পাতা টাতা দিয়েই উনুনটা জ্বালাই। আর এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ল্যাম্প। এখন আর তো ল্যাম্পের ব্যবহার নাই, একেবারেই উঠে গেছে। প্রত্যেক বাড়িতে কারেন্ট এসে এখন আর এই ল্যাম্প ব্যবহার করাই হয় না। তবে আমাদের বাড়িতে কিন্তু এখনও আছে, পিতলেরও কয়েকটা ল্যাম্প আছে। আর এই যে এটা হচ্ছে কাচের ল্যাম্প। লাকড়ির চুলায় রান্না করতে গেলে কিন্তু প্রথম কষ্টের কাজ হচ্ছে চুলাটায় উনুনটা ধরানো, ঠিকমতো আগুনটা জ্বালানো। এটাই প্রথম কষ্টের কাজ, কিন্তু একবার জ্বলে গেলে কিন্তু তারপরে আর তেমন একটা কষ্ট হয় না, ঝটপট কিন্তু রান্না করা হয়ে যায়। আর লাকড়ির চুলার রান্না কিন্তু স্বাদ এমনিতেই অনেক বেশি। যাই হোক, এবারে আমি কড়াই গরম হয়ে গিয়েছে, এবার মাছটা ভাজতে শুরু করব। মাছের মধ্যে লবণ, হলুদ আর মরিচ ভালো করে দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি মাছটা। মাছটা মাখাতে মাখাতে ওদিকে তেলটা গরম হতে থাকুক। আজকে রান্না করব পাঙ্গাস মাছ। আমার ছোটো বোনও খুব পছন্দ করে পাঙ্গাস মাছ, আমার মেয়ে খুব পছন্দ করে।
বাবা খায়, আমিও খাই না তা না, আমিও খাই, তবে খুব যে ভালো তা না, খাই। তো মাছগুলো এবার ভাজতে দিয়ে দিলাম, মাছটা ভাজা হতে থাকুক। এই মাছটা ভাজতে দেওয়ার পরে অনেকটা চাটুস চুটুস করে ফুটতেছিল, আমারও ভয় লাগতেছিল, তেলও ছিটতেছিল। ভাবলাম মাছটা ওদিকেও ভাজা হতে থাকুক, এদিকে আমি মাছের জন্য মশলাটা তৈরি করে নেই। এখানে পেঁয়াজ রসুন আদা বেটে নিলাম। এবার এই যে মাছটা উল্টে নিলাম। মাছটা একটু ভালো করে ভেজে নিতে হয়, পাঙ্গাস মাছটা ভালো করে ভেজে রান্না করলে কিন্তু মাছের যে একটা আস্তে গন্ধ, ওই গন্ধটা থাকে না। আর রান্না করার আগে ভালো করে গরম জল লবণ দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিলেও কিন্তু সেই গন্ধটা আর থাকে না। তো মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম মাছ ভাজাগুলো। এরপর ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা, দিয়ে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলার গায়ের থেকে একদম যে মশলার কাঁচা গন্ধ ওটাও চলে গেছে। এবার স্বাদ মতো মানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে। মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, এবারে ফোড়ন দিতে হবে। তরকারিটা ঢেলে নিলাম। এখন ওই কড়াইতে একটু দারচিনি আর কিছুটা পরিমাণে জিরে ভেজে নেব। এই মাছে একটু গরম মশলা দিলে ভালো হয়, কারণ গন্ধটা থাকবে না। জিরা আর দারচিনি ভেজে রেখে এরপরে ফোড়নে দিয়ে দিলাম কাঁচা জিরা আর একটু তেজপাতা দিয়ে তরকারিটা ফোড়ন করে নিলাম। তরকারির ঝোলটা আমি খুব বেশি রাখবো না, একদম মাখো মাখো করে রান্না করব। তো এরপরে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা জিরা আর দারচিনি বাটা। কিছুটা পরিমাণে মশলা দিয়ে এবারে ভালো করে একটু জাল করে নিয়ে এবার তরকারিটা তুলে নিচ্ছি। হয়ে গেল আজকের মাছের ঝোল। এবারে রান্না করব মাটির আলু। মাটির আলু রান্না করব আজকে শোল মাছ দিয়ে। শোল মাছ দিয়ে এই মাটির আলু রান্না করতে কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে খেতে। এই মাছটাই এই আলুর জন্য সব থেকে বেশি পারফেক্ট। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো তুলে নিচ্ছি। এখন এই কড়াইতে দিয়ে দিলাম আর একটু জল। এবারে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। দিয়ে দিলাম এর মধ্যে একটু তেল, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এই আলুগুলো বড় বড় কাটতে হয়, কারণ এই আলুগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। এরপরে আমি এই আলুতে দেওয়ার জন্য কিছু ধনে ভেজে রেখেছিলাম, এগুলো ধনিয়াগুলো বাইটে নিতেছি। বেটে নিয়ে এবারে আমি রান্নার অন্য কাজ শুরু করব। মাটির আলুতে একটু ধনিয়া বাটা দিলে বা ধনিয়ার গুঁড়া দিলে খেতে কিন্তু ভালো লাগে, স্বাদ একটা অন্যরকম ফ্লেভার থাকে, ফ্লেভার আসে, ভালোই লাগে। তো এদিকে মশলাটা দিয়ে কিন্তু আলুটা কষানো কমপ্লিট। এবারে দিয়ে দিচ্ছি গরম জল। এই আলুটা যেহেতু আমি কষিয়ে নিলাম, সেক্ষেত্রে একটু গরম জল দিলাম, যাতে শীতটা একদম শক্ত হয়ে না থাকে। আর গরম জলটা দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি আলুটা রান্না প্রায় শেষের দিকে, তখন মা আসে। মা এসে বলে যে ওঠ, আমি রান্না করছি। মা এসে এবার ফোড়ন করছে। ফোড়নে দিলেও তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা। ফোড়ন দিয়ে তরকারিটা ঢেলে দিল। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জিরা আর দারচিনি বাটা।
তো রান্না আজকের আলু রান্না করাও শেষ। তো রান্না মায়ের ওদিকে একদম চলছে আর আমি এদিকে একটু আসলাম পুকুর পাড়ে। আমার এই যে ছোটো বোন ও আজকে বাড়িতে আসলো, ও নার্সিং পড়ছে। ওর সেকেন্ড ইয়ারের ফাইনাল কমপ্লিট, পরীক্ষা ভাইবা সব কিছু দিয়ে বাড়িতে আসলো। আর এই তো আমার মেয়ে তাকে সঙ্গ দিচ্ছে। এরপরে লাস্ট আর একটা রান্না বাকি ছিল। এখানে আমরা যে মানকচুর বড়া করছিলাম, এই রান্নাটা হলেই আজকে রান্না বান্না শেষ। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসবো। মানকচুর বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে, আর মানকচুর ভর্তাও খুব ভালো লাগে। তো সবাই রান্না বান্না শেষ করে এই যে খেতে বসে গেছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।